ছয়টি উপায়ে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিকানা অর্জন করে কিংবা কোনো ব্যক্তি যদি কোনো অন্য ব্যক্তিকে সম্পত্তির মালিকানা হস্তান্তর করে, তাহলে ওই উপায়গুলোর মাধ্যমে যে দলিলগুলো তৈরি হবে সেই দলিল দিয়ে আর কোনোভাবেই সম্পত্তির মালিকানা ধরে রাখা যাবে না। ওই সকল দলিল দিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করলেও পরবর্তীতে ওই সকল ব্যক্তিকে যারা বাদী হয়ে মামলা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আদালতও সরাসরি অ্যাকশনে যেতে বাধ্য হবেন এবং এই মর্মে কিন্তু বর্তমানে আইনও পাশ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটিতে আমি এই ৬ ধরনের ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা এবং কিভাবে এই দলিলগুলো তৈরি হয় এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলানো হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আপনারা সকলেই অবগত রয়েছেন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এই বিধিমালা প্রকাশের মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এখন কিন্তু বাস্তবে প্রয়োগ করা হচ্ছে। এখন এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তৈরি করার ফলে ৬ ধরনের ব্যক্তি কিন্তু তাদের সম্পত্তির মালিকানা সরাসরি হারিয়ে ফেলছেন এবং ওই সকল ব্যক্তি যে দলিলগুলো বলে সম্পত্তি ভোগ দখল করছেন এর পিছনে মূল দায়ভার কিন্তু ওই দলিলগুলোরই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এতদিন তাহলে সম্পত্তির ওই সকল ব্যক্তির মালিকানা কোনোভাবে বাতিল হলো না কেন? হুট করে কি এমন ফালতু আইন তৈরি করা হলো? একটা বিষয় আপনাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে। আইনে যে বিষয়টিকে করতে বারণ করা হয়েছে সেই বিষয়টি যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনার অপরাধ সংগঠিত হবে। যদি কোনো আইনে খুনকে, মারপিটকে, ডাকাতিকে কোনোভাবে অপরাধ বলে বিবেচিত করা না হতো এবং সেই অপরাধগুলো করলে কি ধরনের শাস্তি দেওয়া হবে এগুলোকে যদি কোনোভাবে উল্লেখ করা না হতো তাহলে কিন্তু এই বিষয়গুলোও কখনো অপরাধ হিসেবে বিবেচিত হতো না। এখন এই যে সম্পত্তি কিংবা ৬ ধরনের বিষয়কে বলা হচ্ছে এগুলো কিন্তু এখন সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ৪ ধারায় স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই প্রকারের সম্পত্তির মালিকানা হস্তান্তর করা যাবে না এবং এই ৬ ধরনের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে সেটি হলো তথ্য গোপন করে কোনো জমির আংশিক কিংবা সম্পূর্ণ কোনো ব্যক্তিকে যদি হস্তান্তর করে দেয়া হয় এবং ওই হস্তান্তরের মাধ্যমে যে দলিল তৈরি হবে সেই দলিল বলে কোনোভাবেই আর সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল টিকিয়ে রাখা যাবে না। অর্থাৎ একজন ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখল করছেন কিন্তু সেই সকল সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মোকদ্দমা চলছে কিংবা সম্পত্তিতে তিনি কোনোভাবে নামজারি করেছেন কিংবা নামজারি নিয়ে কোনো একটি ঝামেলা বিদ্যমান রয়েছে কিংবা তিনি ঠিকঠাক মতো খাজনা প্রদান করে না কিংবা তার মালিকানা সংক্রান্ত ডকুমেন্ট সংক্রান্ত জটিলতা রয়েছে। এই ধরনের কোনো বিষয় নিয়ে যদি তিনি তথ্য গোপন করে কোনো ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রয় করে হস্তান্তর করে দেয় এবং একটি দলিলও তৈরি করে দেয় তাহলে ওই হস্তান্তরটাও অবৈধ বলে বিবেচিত হবে এবং তিনি তো আইনের আওতায় আসবেন এবং যে সকল ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দেয়া হলো সেই সকল ব্যক্তি যে দলিল তৈরি করে নিয়েছিলেন সেই দলিলটিও বাতিল হয়ে যাবে, তারাও কোনোভাবে ভোগ দখল করতে পারবেন না। এরপরে ২ নম্বর যে বিষয়টি আসে সেটি হলো নিজ মালিকানার অতিরিক্ত কোনোভাবে কোনো সম্পত্তি কাউকে হস্তান্তর করে দেয়া যাবে না কিংবা কোনোভাবেই দলিল তৈরি করে দেয়া যাবে না। এই ব্যাপারটি সবথেকে বেশি ঘটে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে। অনেক ওয়ারিশ প্রভাব খাটিয়ে কিংবা অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে, বিশেষ করে বোন কিংবা কোনো প্রতিবন্ধী ভাই কিংবা অসহায় ছোট ভাইকে তার সম্পত্তির অংশ ঠিকঠাক মতো বুঝিয়ে না দিয়ে তিনি যে অংশটুকু পাবার কথা তার অতিরিক্ত অংশ কিন্তু ভোগ দখল করে। এর পেছনে কিন্তু অনেক কাহিনী থাকে এবং যে পাড়া প্রতিবেশী কিংবা অন্য সকল ব্যক্তিরা কিন্তু এটি দেখতে আসে না তিনি কিভাবে তার অতিরিক্ত সম্পত্তিটি ভোগ দখল করছেন। এখন কোনো একটি কারণে বা কোনো একটি পর্যায়ে এসে তিনি কিন্তু তার অতিরিক্ত যে সম্পত্তি অন্য ওয়ারিশে রয়েছে সেটি অন্য একজন ব্যক্তির কাছে হস্তান্তর করে দেয়। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে
তিনি তার অংশের অতিরিক্ত যে সকল সম্পত্তি অন্য একজন ব্যক্তির কাছে হস্তান্তর করে দিলেন, এর জন্য কিন্তু তিনি শাস্তির আওতায় আসবেন এবং যে সকল ব্যক্তিকে দলিল তৈরি করে দিলেন ওই সকল ব্যক্তিও কিন্তু তার ওই দলিল বলে সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন না। এরপরে ৩ নম্বরটি হচ্ছে মিথ্যা পরিচয় যদি কোনো একটি সম্পত্তি কোনো একজন ব্যক্তিকে হস্তান্তর করে দলিল তৈরি করে দেয়া হয়, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই হয় অর্পিত রেখে কোনো ব্যক্তিকে সম্পত্তি ভোগ দখল করতে দেওয়া হয়েছে কিংবা বন্ধকি সূত্রে সম্পত্তির কেউ ভোগ দখল করছে, লিজ নিয়ে ভোগ দখল করছে। এই ধরনের কোনো সম্পত্তি যদি নিজ মালিকানায় দাবি করে কিংবা ভুয়া ডকুমেন্ট কিংবা দলিল তৈরি করে কোনো একজন ব্যক্তিকে হস্তান্তর করে দেয়, তাহলে এই কারণগুলোর কারণে, অর্থাৎ তিনি তো আসলে ওই সকল সম্পত্তির অরিজিনাল মালিক না, তিনি আসলে কোনো একটি রূপে অস্থায়ী মালিক রূপে সম্পত্তির ভোগ দখলে রয়েছেন। এই কারণেই তিনি যে অবৈধ মালিক এবং তিনি যে ওই সকল সম্পত্তি কোনো ব্যক্তিকে কাছে হস্তান্তর করে দেওয়ার যোগ্য ব্যক্তি না, যার কারণে তিনি সম্পত্তিটি যখন কোনো একজন ব্যক্তির কাছে হস্তান্তর করে দিবেন সেটি অবৈধ বিবেচিত হবে এবং যে সকল ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করে দিয়ে দলিল তৈরি করে দেওয়া হবে ওই দলিল বলে ওই সকল ব্যক্তি কোনোভাবে সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না। যদি তিনি পরবর্তীতে ওই সকল দলিল বলে নামজারি কিংবা রাষ্ট্রীয় যে সকল আইন কানুন রয়েছে সেই আইন কানুন মেনে সকল ডকুমেন্টও তৈরি করে নেয়, তারপরেও কোনোভাবে সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখার কিন্তু কোনো সুযোগ নেই। এরপরে ৪ নম্বরটি বলা হচ্ছে মিথ্যা তথ্য সংবলিত কোনোভাবে যদি কোনো দলিলে স্বাক্ষর কিংবা দলিল তৈরি করে দেয়া হয়, তাহলে ওই দলিলগুলো বলে কোনোভাবে সম্পত্তির ভোগ দখল করা যাবে না। অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটে সেগুলো হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ভোগ দখলের ক্ষেত্রে বাবাকে কিংবা মাকে কোনো একটি পক্ষ ভুলভাল বুঝিয়ে স্বাক্ষর করে নিয়ে সম্পত্তি হস্তান্তর করে দেয়। এই ব্যাপারগুলো ঘটে এবং অনেক ক্ষেত্রে হয় দলিল তৈরি করে দেওয়ার সময় কোনো একটি চতুরতার আশ্রয় নেওয়া হয়, অর্থাৎ সম্পত্তির বিবরণের ক্ষেত্রে অনেক সময় ভুলভাল তথ্য দেওয়া হয়, সম্পত্তির মালিকানা ঠিকঠাক না উঠিয়ে কোনো একটি ক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টা করে দেওয়া হয়, তফসিলে উল্টাপাল্টা করে দেওয়া হয়। এই বিষয়গুলো কিন্তু অনেকেই করে থাকে এবং এই কারণেই কিন্তু যে সকল দলিল তৈরি হবে সেই দলিলগুলোর বলেই কোনো ব্যক্তি আর সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবে না। এরপরে ৫ নম্বর যে দলিলটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে কর্তৃপক্ষের নিকট যদি মিথ্যা তথ্য উপস্থাপন করে দলিল তৈরি করে দিয়ে সম্পত্তি হস্তান্তর করে দেওয়া হয়, তাহলেও ওই দলিল বলে সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে না। এখানে কর্তৃপক্ষ বলতে বোঝানো হচ্ছে রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, পরবর্তীতে ভূমি অফিস, এসিলেন্ট অফিস সেগুলোকে। এখন অনেক ক্ষেত্রেই হয় যে কিছু অসাধু দালাল শ্রেণীর ব্যক্তির যোগসাজশে এই দলিল রেজিস্ট্রেশন অফিসগুলোতে ভুয়া ব্যক্তিকে নিয়ে গিয়ে দলিলের মালিক অর্থাৎ সম্পত্তির দাতা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সম্পত্তি হস্তান্তর করে দেওয়া হয়। এখন বলা হচ্ছে যে দলিল যদি রেজিস্ট্রেশন করা হয় সেই রেজিস্ট্রেশন অনুযায়ী সম্পত্তির মালিকানা হস্তান্তর করা যায় এবং আমরা জানি জাল দলিল তৈরি করার এবং জাল দলিল যে সত্যতা কিংবা দলিলের সত্যতা প্রমাণ করার জন্য প্রধানই যে মাধ্যম সেটি হচ্ছে দলিলে একটি সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ে যদি দলিল পাওয়া যায় তাহলে বুঝে নিতে হয় ওই দলিলটি আসল। এই কারণেই অনেক ধান্দাবাজ কিন্তু মিথ্যা মালিককে সম্পত্তির কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে তাকে দ্বারা সম্পত্তির মালিকানা হস্তান্তর করে দিয়ে রেজিস্ট্রেশন করে দলিল বলে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হয়। এখন পরবর্তীতে যখন রেজিস্ট্রিকৃত দলিল পাবেন একজন ব্যক্তি, সেই ব্যক্তিও কিন্তু যদি কোনোভাবে এই সকল ব্যক্তির সঙ্গে জড়িত থাকে তারা কিন্তু পরবর্তীতে এই দলিলগুলো দেখিয়ে কোনো একজন অসহায় কিংবা কোনো একজন ব্যক্তির সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে এবং ওই সকল বিষয়ের কারণে তৈরি হয় নানান ধরনের গ্যাঞ্জাম, আদালতে হয় মামলা মোকদ্দমা। এরপরে ৬ নম্বর যে দলিলগুলোর কথা বলা হয়েছে যে বিধি দ্বারা নির্ধারিত কোনোভাবে যদি কোনো দলিল কিংবা কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জনকে অবৈধ বলে বিবেচিত করা হয় তাহলে ওই মাধ্যমগুলোর দ্বারা কোনো ব্যক্তি আর সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন না। অর্থাৎ উপরিক্ত ৫ ভাবে দলিল তৈরি করলে তো কোনোভাবেই টিকবেই না এবং ওই সকল ব্যক্তিকে যারা সম্পত্তির মালিকানা হস্তান্তর করে দিবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং বর্তমানে যে বিধিমালা রয়েছে সেখানেও কিন্তু কিছু বিশেষ
কারণের কথা বলা হয়েছে। যে কারণগুলোর মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো কাউকে সম্পত্তির মালিকানা হস্তান্তর করে দেয় কিংবা সরাসরি কোনো ব্যক্তি যদি এই ধরনের বিষয়ের সঙ্গে জড়িত থাকে, তাহলে উভয় পক্ষকে এবং এর মধ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কিংবা সকল ব্যক্তিদ্বয়কে সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতার অর্থাৎ ৪ ধারার আওতায় নিয়ে এসে সর্বোচ্চ সশ্রম কারাদণ্ড ৭ বছর এর জন্য বিধান রাখা হয়েছে। এতে থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই যে ৬ শ্রেণীর মাধ্যম, এই ৬ শ্রেণীর মাধ্যমে যদি কোনো ব্যক্তি সম্পত্তির দলিল তৈরি করে দেয়, তাহলে সেই দলিলগুলো সম্পূর্ণরূপে বাতিল। সেই দলিল বলে কোনোভাবে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল টিকিয়ে রাখা যাবে না। ওই দলিলগুলো দিয়ে পানি খেতে হবে ধুয়ে। এখন এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে। আপনারা যদি কোনোভাবে সংশয়ে থাকেন কিংবা আপনাদের সন্দেহ হয়, তাহলে আপনার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ধারা ৪ গিয়ে বিস্তারিতভাবে পড়ে দেখুন। এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।